স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পূর্বাঞ্চলের 11 জেলা, ক্ষতিগ্রস্ত 45 লাখ মানুষ, দুর্গতদের দুর্ভোগ চরমে, 15 জনের মৃত্যু। ভারতের দায়িত্বহীনতায় পূর্বাঞ্চলে বন্যা, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার, ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে গ্রেফতার হলেন সাবেক বিচারপতি মানিক। স্বাভাবিক হচ্ছে রাজধানীর থানাগুলোর কার্যক্রম, স্বস্তি ফিরেছে জনমনে, জনগণের নিরাপত্তায় প্রস্তুত বলছে পুলিশ। এবং জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে প্রাণ গেল 3 জনের, গুরুতর আহত 4। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে পানিবন্দী 11 জেলার মানুষ। নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, অপ্রতুল ত্রাণ সামগ্রী সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা। নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। রাতে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের মিথিলাপুরে 30 ফুট এলাকা জুড়ে বুরবুরিয়া বাঁধটি ধসে পড়ে। এরই মধ্যে 50টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। আমি নামাতে উঠছি, ওরা সাথে সাথে পড়ে গেছে। এলাকাবাসীকে ঘোষণা করেছে, তোমরা যেভাবে পারো তোমরা তাদের যান বাঁচার জন্য ঘুমতে উপরে চলে আসো। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধু না, যা আসলে তা নেই উঠছে। 2 মিনিটের ভিতরে সব ডুবে গেছে ঘর দুয়ার। 2 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় 15 ফুট হালদার তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ফটিকছড়ি উপজেলা ও সংলগ্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। লক্ষ্মীপুরের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলায় ফসলি জমি ও মাছ ভেসে গেছে পানিতে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। এদিকে মৌলভীবাজারে 4টি নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 37টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন 3 লক্ষাধিক মানুষ। বাড়িঘর তলে সেগা রোজির নাই, করতে কামু করতে চলুম, আতঙ্কার মধ্যে আছি। অনিবারে যাওয়া যান না, পানির তুর বেশি, খুব অবস্থা ভালো না। টানা 8 দিন জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে ভোলার উপকূল। এতে নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়েছেন হাজার হাজার মানুষ। এক বাসে লয়ে যায়, ঘর দুয়ার থাকতারি না, বাইরে পানি কেজি উঠতে ঘর দুয়ার কিছুই নাই, মাটি মুটি সব লয়ে গেছে নদীয়ে। আমরা খাওয়া দাওয়ায় স্বর্গ দিকে আমাকে কষ্ট হইতে আছে। এই পরিস্থিতি আরো 2-1 দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে চলমান বন্যায় নোয়াখালীতে পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ঝুঁকিপূর্ণ সবাইকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা এবং দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইশরাত বলছিলেন যে বন্যা পরিস্থিতির কথা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীতে প্রায় 20 লাখ মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে। অতি বা টানা বৃষ্টি এবং অতি বর্ষণের কারণে এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে এমনটা সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। তো এই নোয়াখালীতে প্রায় 505টি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে 76,000 মানুষ আশ্রয় নিয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আশ্রয়কেন্দ্রে আসলে আশ্রয়কেন্দ্রগুলোর কথা যদি বলতে হয় যে গ্রামাঞ্চলের অনেক স্কুল এবং অনেক কমিউনিটি
যাবতীয় ক্লিনিক যেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো সেগুলো পানির নিচে থাকার কারণে এগুলোকে এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। আর আজকে সকাল থেকে সূর্যের দেখা মিলল নোয়াখালীতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একটু একটু করে পানি কমতে থাকলেও কিন্তু আসলে তেমন ভাবে পানি কমছে না। কোথাও হাঁটু পরিমাণ পানি অথবা এর চাইতে আরো কোথাও এর চাইতে আরো বেশি পানি রয়েছে। তো জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গতকাল পর্যন্ত যে জেলাতে মোট 505 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই সাথে 25 লাখ টাকা বিতরণ করা হয়েছে বানবাসী মানুষের মাঝে। তারা আরো জানিয়েছেন যে 1200 মেট্রিক টন চাল মজুদ রয়েছে এবং 20 লাখ টাকা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো জেলাটা মোট 87টি ইউনিয়ন বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে জেলা সিভিল সার্জন সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 88টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বানবাসী মানুষের সেবা দেওয়ার জন্য, প্রস্তুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধকরণ পানির ট্যাবলেট প্রস্তুত রয়েছে। তো এর সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই পানি কমার সাথে সাথে যে আস্তে আস্তে বেশি আরো যেটি দেখা দিয়েছে পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া এবং যে টাইফয়েড দেখা দিচ্ছে যে শিশু এবং বয়স্ক মানুষের মাঝে এগুলা বেশি দেখা দিচ্ছে। তো এ নিয়ে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে নোয়াখালীতে সফর করেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি নোয়াখালী বানবাসী মানুষের মাঝে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়ানোর জন্য। তিনি বিত্তশালী একই সাথে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সকল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন এই বানবাসী মানুষের মাঝে দাঁড়ানোর জন্য। একই সাথে ত্রাণ সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। ভোলা এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সালে এলাহি কুটি। শুরুতেই যাচ্ছি সহকর্মী ছোটনের কাছে। ছোটন, পানিবন্দীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, কি খবর রয়েছে জানাবেন। ইশরাত, আজকে কিন্তু নবম দিনের মতো ভোলার উপকূলে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করেছে। যদিও সকালবেলা যে পানিটি ওঠে সেটি পানির অনেকটা কম থাকে, কিন্তু বিকেল বেলা যে পানি ওঠে সেটি কিন্তু অত্যাধিক। এবং গত 24 ঘন্টায় আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে জেনেছি গত 24 ঘন্টায় কিন্তু মেঘনার পানি বিপদসীমার দৌলত খান পয়েন্ট দিয়ে আপনার 66 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে এবং তজুমউদ্দিন পয়েন্ট দিয়ে কিন্তু সেটি প্রবাহিত হয়েছে 77 সেন্টিমিটার। এই যে 9 দিন ধরে যে পানি ওঠানামা করছে এবং উপকূলের বিস্তীর্ণ জনপদ যে প্লাবিত হচ্ছে, আসলে এই কারণে কিন্তু মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে এবং মানুষজন কিন্তু দুর্ভোগ কিন্তু পোহাচ্ছে এবং যে দুর্গত এলাকা রয়েছে সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে জেলা প্রশাসক থেকে এখন পর্যন্ত আসলে এই যে ত্রাণ সহায়তার যে কার্যক্রম সেটি শুরু হয়নি, তবে জেলা প্রশাসন বলছিল যে আসলে তারা বিষয়টি মনিটরিং করছে এবং স্থায়ী যে বন্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবে। আমরা আজকে সকালেও ঘুরেছি উপকূলের বাঁধের বাইরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে যেখানে পানি উড়ে যে এলাকাগুলো প্লাবিত হয় সেখানে ঘুরেছি এবং মানুষজনের সাথে কথা বলেছি। তারা বলছিল যে পানি থাকার কারণে তাদের যে অসুবিধাটি হচ্ছে, তাদের যে অনেকটা তারা গৃহবন্দী অবস্থায় থাকতে হয় এবং বাড়ির আঙ্গিনায় বা ঘরের ভেতর পানি ঢুকলে তাদের রান্না বান্না কিন্তু বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে তাদের যে স্বাভাবিক জীবনের যে প্রক্রিয়া সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এজন্য তারা বলছিল যে আসলে তাদের জন্য ত্রাণ সহায়তার দাবি কিন্তু তারা তুলেছেন। তো ইশরাত, এ ছিল আমার কাছে ভোলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে যে মানুষের দুর্ভোগ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি মৌলভীবাজার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, আপনি সেখানকার বন্যা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অবস্থা অনেকটা উন্নতি হচ্ছে, তবে খুব ধীর গতিতে। মৌলভীবাজারের যে দুটি প্রধান নদী, বিশেষ করে ধলাই এবং মনু নদী, ধলাই নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু নদী ইতিমধ্যে আজ সকাল 6টা পর্যন্ত 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে এই মনু এবং ধলাই নদীর ভাঙ্গন দিয়ে যেসব
এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকা থেকে এখন পর্যন্ত পানি নামে নাই। মানুষের ঘর দুয়ার এখন পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে এবং মানুষ আশ্রয় কেন্দ্র আছেন এবং উঁচু ঘর জায়গায় স্থান করে আছেন। আজকে যেটা আপনাকে জানাতে চাই যেটা হচ্ছে যে মৌলভীবাজারে যে ত্রাণ সামগ্রীর ব্যাপারটা, সেটা এখন পর্যন্ত প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে, কিন্তু মাত্র 516 মেট্রিক টন জিআর চাল এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে এবং জেলা প্রশাসন জানিয়েছেন যে আরো মজুদ আছে এবং নগদ 20,50,000 টাকা নগদ সেটা বিতরণ করা হয়েছে এবং আরো টাকা আছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতির যে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়েছে সেটা এখন পর্যন্ত মানুষ কাটিয়ে ওঠার কোনো সম্ভাবনাই দেখতেছেন না, কারণ মৌলভীবাজার এই নিয়ে তৃতীয়বারের মতো বন্যা। এই বন্যায় যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই আগের বন্যায় কি ফসলাদি নষ্ট হয়েছে এবং সেই সাথে পুকুরের মাছ, খাবারের মাছ চলে গেছে, এবারও সেই অবস্থা। আর পুকুরে মাছ নাই বলেই ছিল না বলেই অনেকেই জানিয়েছেন। অর্থাৎ মানুষ নিঃস্ব হয়ে অবস্থায় আবারও বন্যা, এই বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যায় মানুষ অনেকটাই দিশাহারা হয়ে গেছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন বলছেন যে এ ব্যাপারে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাঝে যে ত্রাণ বিতরণের যে উদ্যোগ নিয়েছেন এবং সেটা সুষ্ঠুভাবে বন্টন করা হবে বলে জানিয়েছেন। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার এখন পর্যন্ত 47টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। বিশেষ করে মৌলভীবাজারের যে শমশননগর রোড যেটার সাথে চাতলা চেকপোস্ট যাওয়া পর্যন্ত, সেই রাস্তাটি এখন পর্যন্ত প্রায় কোমর পানি পর্যন্ত নিমজ্জিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন জানিয়েছেন যে এই পানি আরো ধীর গতিতে কমার সম্ভাবনা আছে। যদি উজানে বৃষ্টি না হয় তাহলে পানি কমে যাবে। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ বন্যার পরিস্থিতি। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। ভোলা এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন শাহ এবং সালিয়াল্লাহি কুটি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাতভর চলে ত্রাণ প্যাকেজিং কার্যক্রম। বন্যার্তদের মাঝে গণত্রাণ পৌঁছে দিতে গভীর রাতেও কর্মমুখর ছিল স্বেচ্ছাসেবীরা। রাত 1টা পর্যন্ত নগদ সহায়তা আসে প্রায় 1,26,00,000 টাকা। সেই সঙ্গে চিড়া, মুড়ি ও বিভিন্ন শুকনো খাবার সহ আসে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। আরো জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। গভীর রাতেও দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতায় গণত্রাণ পৌঁছে দেওয়ার এ বিশাল কর্মযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় খাদ্য সামগ্রী জমা করছেন ছাত্র জনতা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বোতলজাত পানি, খাবার, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট ও খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার প্যাকেটিং করছেন স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবকরা। অন্যদেরও সহায়তায় এগিয়ে আসার আহ্বান তাদের। ছোট ভাই বোনগুলো কাজ করছে, ভাবলাম আমিও চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে। যে যতটুকু পারেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ওদের ভলান্টিয়ারি কাজটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। শুক্রবার দিনভর ত্রাণ ও অর্থ সহায়তা কার্যক্রমের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ অর্থ দিয়ে অংশগ্রহণ করতে রাতেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এই টাকাটা কোনোভাবে আউট জায়গায় না যায় এবং সরাসরি সমন্বয়ক বা ক্যাম্পাসে এসে তাদের হাতে তুলে দেওয়া যায়। বন্যা কবলিত মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা, উপজেলায় স্থানীয় সব সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান এ সমন্বয়ক। সহায়তার জন্য আমাদের আলাদা টিম থাকবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যে স্টেক হোল্ডারগুলো অবদান রাখতে পারে তাদের সকলেই ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে অন্তত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি ঘর হওয়া পর্যন্ত তাদের চিন্তা আমাদের মাথায় থাকবে এবং আমরা কাজ করব। তারা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে দিবে, কিন্তু তারা এই যে আস্থার জায়গাটি রয়েছে, মানুষ যে নির্দ্বিধায় এসে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে, এটি নিয়ে তারা তাদের কাছে যেতে চায়। গত রাত 1টা পর্যন্ত দুর্গতদের সহায়তা ফান্ডে একদিনে জমা পড়ে প্রায় 1,26,00,000 টাকা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানী বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। তিনি পটুয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সেই সঙ্গে দায়িত্ব পালন করেন 10ম জাতীয় সংসদের চিফ হুইপের। এদিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ওই সীমান্ত দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানানো হয় বাহিনীটির পক্ষ থেকে। ধীরে ধীরে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোর কার্যক্রম। থানায় জিডি ও মামলা সহ চলছে নিয়মিত টহল।
এতে সন্তুষ্ট থানায় সেবা নিতে আসা মানুষ। পুলিশ বলছে এলাকাবাসীর নিরাপত্তাও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অধিকাংশ থানার কার্যক্রম। বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশিরভাগ থানা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মস্থলে ফিরেছে পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। এতে সন্তুষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি আজকে আমার একটা কাগজ হারিয়ে গেছে, সেটা জিডি করতে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমি থানায় এসে আমার সেবাটা পেয়েছি। মেয়ে নিখোঁজ হয়েছে কারণে চিঠির জন্য আসছে থানায়। অন্যদিকে কর্মবিরতি কাটিয়ে থানায় যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। ঢাকার বেশিরভাগ থানার ওসি পরিবর্তন হওয়ায় দায়িত্ব পালন করছে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। আমরা মোটামুটি আমাদের থানায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের থানায় জিডি নিচ্ছি, আমরা মামলা নিচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা কাজ করতেছি। যাদের থানায় আসা প্রয়োজন তারা সবাই থানায় আসলে থানায় আমাদের যে স্বাভাবিক সেবা সেটা তারা পাবে। রাতব্যাপী বিভিন্ন এলাকায় টহলে ছিল সাধারণ জনগণ ও ছাত্ররা। তবে পুলিশ বলছে এখন থেকে নিয়মিত চলছে টহল কার্যক্রম। না, এখন আমাদের বাইরের টহল স্বাভাবিক এবং বর্তমান পরিস্থিতিতে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় ঘটতেছে না। আমরা সেটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি সফল। সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।